ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনে প্রস্তুত কমিশন, জানালেন ইসি সানাউল্লাহ। কারিগরি সহায়তা দেবে উন্নয়ন সহযোগীরা। 15 বছরে সংঘটিত প্রতিটি গুম খুনের বিচার হতে হবে বললেন আইন উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টা। গণহত্যা মামলায় সাবেক মেয়র আতিক সহ 6 জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ। নতুন সংশোধনীতে নথি সম্পত্তি জব্দের ক্ষমতা অর্জন। এবং ঢাকঢোল পেটালেও পাচারকৃত অর্থ ফেরাতে সুখবর দিতে পারছে না দুদক। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14র্থ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করতে কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। স্থানীয় সরকার নির্বাচন আগে হবে কিনা তা অন্তর্বর্তী সরকারের বিষয় বলেও জানান তিনি। দুপুরে আগারগাঁয়ে ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগী দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন সানাউল্লাহ। রাজনৈতিক দলের সঙ্গে সরকারের ঐক্যমত্যে পৌঁছাতে দেরি হলে নির্বাচন আগামী বছর জুনেও হতে পারে বলে জানান তিনি। এম.আর. আসাদের রিপোর্ট। ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগী দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এতে আসন্ন নির্বাচনে কারিগরি সহায়তা, প্রবাসী এবং নারী ও প্রান্তিক গোষ্ঠীর ভোটাধিকার বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি। That support has been requested from the Elections Commission, and the needs assessment had decided that that's areas where the UN as our family can support. সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, নির্বাচনের সময় নির্ধারণের দায়িত্ব সরকারের, কমিশন কেবল দায়িত্ব পালন করবে। অল্প পরিমাণে সংস্কার সহ নির্বাচন করতে হয়, সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায় তাহলে পরে এই বছরের শেষ নাগাদ ডিসেম্বরের 2025-এ, আর যদি আরেকটু সংস্কার করার সুযোগ দেওয়া হয় তাহলে 2026 সালের জুন নাগাদ ইলেকশন করা সম্ভব। এবং আমরা বলেছিলাম যে আমাদেরকে আর্লিয়েস্ট ডেটটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে হচ্ছে। সরকার সিদ্ধান্ত নিলে কমিশন স্থানীয় সরকার নির্বাচন করতে প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি। সকল স্থানীয় সরকার নির্বাচন ফেজে করতে গেলে পারে তাই 1 বছর সময় লেগে যায়। তো এমত অবস্থায় যদি স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরিভাবে এভাবে করতে হয় তাহলে জাতীয় নির্বাচনের টাইমটা পিছিয়ে যাবে। অথচ জাতীয় নির্বাচন আমাদের একটা প্রায়োরিটি এরিয়া। ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই চিন্তিত এই মুহূর্তে এবং জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবেলায় কমিশন কাজ করছে বলেও জানান ইসি সানাউল্লাহ। অবশ্যই, ওয়াই নট, জাতীয় নির্বাচনের আগেই করে দিবেন, ওয়াই নট, এটা তো আমাদের ডিসিশন না, ডিসিশন তো গভর্নমেন্টের। এম.আর. আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। মানবাধিকার রক্ষা করে দায়িত্ব পালন করতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কোনো শয়তান যেন পালাতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। রাজধানীর রাজারবাগে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এতে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, 15 বছর ধরে সংঘটিত প্রতিটি গুম ও খুনের বিচার হতে হবে। হুমায়ুন কবিরের প্রতিবেদন। রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে দেশের পরবর্তী পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালা যোগ দেন 3 উপদেষ্টা। এতে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান মানবাধিকার রক্ষা করে দায়িত্ব পালন করতে পুলিশের প্রতি আহ্বান জানান। মানবাধিকার রক্ষা করেও পুলিশিং সম্ভব এবং মানবাধিকার রক্ষা করার জন্য আদালতগুলো ভূমিকা পালন করে। বারে বারে রিমান্ডে পাঠিয়ে রক্তাক্ত ব্যক্তিটাকে আবার রিমান্ডে পাঠিয়ে আবার অত্যাচারের দিকে ঠেলে দেয় না। অপারেশন ডেভিল হান্টের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফ্যাসিস্ট সরকার পুরো রাষ্ট্রযন্ত্রকে ক্ষমতা টিকে থাকার জন্য অন্যায়ভাবে ব্যবহার করেছে। ফ্যাসিবাদও তাদের দোষরদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আপনাদের দেশের জনগণ, সরকার এবং নিজ নিজ দায়িত্বের প্রতি জবাবদিহিতা, দায়বদ্ধতা এবং কমিটমেন্ট রয়েছে। সুশাসন প্রতিষ্ঠায় আপনাদের অতন্ত্র প্রহরীর ন্যায় ভূমিকা পালন করা দরকার। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলবো। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ।
আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সরকার বর্তমান চ্যালেঞ্জিং সময় পার করছে। বিগত 15 বছরে সংগঠিত প্রতিটি হত্যার বিচার হতে হবে। পুলিশ, কোর্ট, প্রসিকিউটর, ডিসি, আমরা যদি এই বার্তা দিতে না পারি যে প্রতিটা হত্যার বিচার হবে, প্রতিটা গুমের বিচার হবে, 15 বছরের অরাজকতার বিচার হবে, আমরা এই বার্তা দিতে না পারলে আমাদের এখানে থাকার তো কোনো মানে হয় না। বিচার বিভাগ থেকে শুরু করে সব বিভাগ সঠিকভাবে কাজ করলে মবতন্ত্র কমে যাবে বলেও মন্তব্য করেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিক মতো কাজ করবে, তখন মবের প্রকোপ আমি মনে করি আরো কমে যাবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট হত্যা মামলায় ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 6 জনকে 17 ফেব্রুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া এক সংশোধনীতে তদন্তকালে নথি জব্দ, আসামিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ও সম্পত্তি জব্দের ক্ষমতা দেয়া হয় ট্রাইব্যুনালকে। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্টে। জুলাই আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে যে কয়েকটি স্থানে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয় তার মধ্যে রাজধানীর উত্তরা অন্যতম। শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, আওয়ামী লীগ নেতাকর্মীদেরকেও নির্বিচারে গুলিবর্ষণ ও নির্যাতন করতে দেখা যায়। উত্তরায় মানবতা বিরোধী অপরাধ মামলার শুনানি শেষে ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 6 জনকে হাজির করার নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রায় 200 লোক নিহত হয়েছে। মেয়র আতিকুল ইসলাম একজন নির্দেশদাতা হিসেবে তিনি ভূমিকা পালন করেছেন। ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন। তারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার আছেন। প্রোডাকশন ওয়ারেন্টের জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, ট্রাইব্যুনাল সে আবেদন মঞ্জুর করেছেন এবং আগামী 17/2/2025 তারিখে তাদেরকে হাজির করার নির্দেশনা দিয়েছেন। উত্তর এলাকার কনস্টেবল হোসেন আলী, তাকে আমরা রিমান্ডের জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করেছেন এবং আগামী 16/2/2025 তারিখে তাকে একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন। সোমবার রাতে দ্বিতীয়বারের মতো সংশোধনী আনা হয় ট্রাইব্যুনালের আইনে। নতুন সংশোধনীতে তদন্তকালীন নথিপত্র জব্দ, আসামিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এবং সম্পত্তি জব্দের ক্ষমতা দেওয়া হয় ট্রাইব্যুনালকে। যে কোর্টের পারমিশন লাগবে সার্চ এবং সিজের জন্য, নতুন অ্যামেন্ডমেন্টে এই অপশনটিকে উঠিয়ে দিয়ে তদন্তকারী কর্মকর্তাকে এক্সক্লুসিভ পাওয়ার দেওয়া হয়েছে যে উনি যে তদন্তকালে প্রয়োজনীয় যে কোনো ডকুমেন্ট সিজ করতে পারবেন এবং যে কোনো স্থান সার্চ করতে পারবেন, আর তদন্তকালে প্রাপ্ত ডকুমেন্টকে এক্সামিন করার জন্য কম্পিটেন্ট অথরিটির কাছে প্রেরণ করতে পারবেন। আরেকটি অন্যতম সংশোধনী যেটা হয়েছে, ডিফেন্স করার জন্য সময় ছিল 6 সপ্তাহ, সেটাকে 3 সপ্তাহ করা হয়েছে। এখন পর্যন্ত 18 মামলায় 122 জনকে বিচারের মুখোমুখি করেছে প্রসিকিউশন। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে প্রহসনমূলক মামলায় জেলবন্দীদের মুক্তি ও চাকরিচ্যুত সবাইকে ক্ষতিপূরণ দিয়ে চাকরিতে পুনর্বহাল সহ 6 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন সাবেক বিডিআর সদস্যরা। সকাল 9:30টায় দাবি আদায়ের লক্ষ্যে শহীদ মিনারে অবস্থান নেন তারা। এ সময় তারা বিজিবি না বিডিআর, বিডিআর বিডিআর, দেশপ্রেমিক বিডিআর, সীমান্তে যাবে আরেকবার এমন স্লোগান দেন। আজও শাহবাগে জড়ো হন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। সকাল 10টা থেকেই জাতীয় জাদুঘরের সামনে আসতে দেখা যায় তাদের। এরপর বেলা 11:15টার দিকে একবার মূল সড়কে ওঠার চেষ্টা করেন তারা, তবে সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা বাধা দেন, ব্যারিকেড দিয়ে ঘিরে রাখেন পুরো এলাকা জুড়েই মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ, রাখা হয়েছে জলকামান। গতকালও তাদের আন্দোলনে বাধা দেয় পুলিশ। তৃতীয় দিনের মতো সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। এতে গাজীপুরে 81 জন আটক হয়েছে। এর মধ্যে মহানগরীর 8 থানায় 69 এবং জেলার 5টি থানা এলাকা থেকে 12 জনকে আটক করা হয়। সিলেট বিভাগের 3 জেলায় এখন পর্যন্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগের 21 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ থেকে 3 ও সুনামগঞ্জে 6 জন। এদিকে কক্সবাজারে আটক হয়েছে মোট 22 জন। খাগড়াছড়িতে আওয়ামী ও সহযোগী সংগঠনের 8 নেতাকর্মীকে আটক করা হয়েছে। এছাড়া ময়মনসিংহ থেকে আটক করা হয়েছে 8 জনকে। এতে প্রায় 1,500-এর অধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। রমজানে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ট্রাক সেলে অতিরিক্ত 9,000 মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে খুলনায় টিসিবির ট্রাক সেলের কার্যক্রম উদ্বোধনকালে তিনি একথা বলেন। অতিরিক্ত পণ্য 12 লাখ পরিবারে বিক্রি করবে টিসিবি। এতে বাজার পরিস্থিতি সহনীয় থাকবে বলে আশা উপদেষ্টার। 12 লক্ষ অতিরিক্ত পরিবারকে
রমজানের শেষ দিন পর্যন্ত এই ট্রাক সেল কার্যক্রম চালু থাকবে। এর ফলে আমরা আশা করি যে বাজারে পণ্যমূল্য আরো সহনশীল হবে। গেল 15 বছরে পাচার হওয়া 28 লাখ কোটি টাকা ফেরাতে দৃশ্যমান অগ্রগতি এখনও শূন্য। টাস্কফোর্সের কর্মকাণ্ডও রয়েছে একই তিমিরে। বিশেষজ্ঞরা বলছেন, গভর্নর ব্যাংক খাতের সংস্কারে যতটা সরব, পাচারের অর্থ ফেরাতে ততটাই নীরব। দুদকসহ কিছু সংস্থা কাজ করলেও সুখবরের পাতা এখনও ফাঁকা। অর্থ পাচার নিয়ে মনিরুল ইসলামের 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ কিস্তি। পলাতক সরকারের এক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী অর্থ পাচার করেছেন 8.5 কোটি টাকা, আর এস আলম গ্রুপ সহ 3 ব্যাংক চ্যানেলে নানান কৌশলে পাচার করেছে 1,13,000 কোটি টাকা। বিদেশে অর্থ পাচারের তথ্যপাত্র বিশ্লেষণ করছে দুদক, সিআইডি, বিএফআইইউ সহ কয়েকটি সংস্থা। ইতিমধ্যেই তারা জড়িতদের স্থাবর অস্থাবর সম্পদ জব্দ, ব্যাংক হিসাব তলব, সন্দেহজনক লেনদেন পর্যালোচনা সহ গঠন করেছে টাস্কফোর্স। যদিও এখনো কাজের কাজ হয়নি কিছুই। রাজনৈতিক ক্ষমতা এবং প্রভাব বিস্তার করেই তারা এই কাজগুলো করেছেন। সুতরাং রাজনৈতিক দলগুলোকে কিন্তু এক ধরনের কমিটমেন্টে আসতে হবে যে তারা ক্ষমতায় আসলে কোনো ধরনের অন্যায়, অব্যবস্থাপনা, অনিয়ম, দুর্নীতিকে তারা প্রশ্রয় দিবেন না। যদিও বাংলাদেশের রাজনৈতিক দলগুলো খুব চটজলদি বলে ফেলে যে সকল অপরাধ অনিয়মের ক্ষেত্রে তারা জিরো টলারেন্সে থাকবে। জিরো টলারেন্স শুধু মুখে বললে হবে না, এটা কাজে দেখাতে হবে। পাচারকৃত অর্থ ফেরাতে সাধারণত 5টি ধাপ অনুসরণ করা হয়। এর মধ্যে প্রথমেই রয়েছে অভিযুক্তের সন্ধান, তারপর ব্যাংক হিসাব জব্দ, পরের ধাপ নিরপেক্ষ তদন্ত, এরপর বিচার প্রক্রিয়া শেষে 5ম ধাপে আদায় করা হয় পাচারের অর্থ। বড় রকমের তারল্য ঘাটতি তৈরি করা হলো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, সেগুলোর কি হবে? তো দেখা গেল যে একটা শিল্প গোষ্ঠী আসলে এই যে পুরো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খালি করে দিয়েছে। তো তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হলো? তার যে শিল্প গোষ্ঠী, তার মধ্যে অর্ধেকেরই কোনো অস্তিত্ব নেই। তো সেগুলো নিয়ে প্রচুর ঋণ নেওয়া হয়েছে। তো এখন এই গভর্নরের তো মূল দায়িত্ব হচ্ছে যে এই জায়গাতে আসলে সুশাসন নিয়ে আসা এবং এই ব্যবস্থা গ্রহণ করা। অর্থনীতিবিদ মাহফুজ কবির বলছেন, এমন নজিরবিহীন লুটপাটের কারণেই দেশের অর্থনীতি এগোতে পারছে না। তবে প্রাথমিক কাজটা সাফল্যের সঙ্গে শেষ করতে পারলে ফেরত আনার একটা পথ খুলে যাবে। 100 কোটি 200 কোটি টাকা ফেরত নিয়ে আসতো, তাও একটা কথা ছিল যে না, উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, তখন বাংলাদেশ ব্যাংক সম্পর্কে যে মানুষের মধ্যে আস্থা, সেটা কিন্তু আসতো ফেরত। তো সেটাও হচ্ছে না। আমি মনে করি যে এই জায়গাটা খুব দ্রুত একটা কর্মপরিকল্পনা দরকার, যে কিভাবে টাকাটা লুট হয়ে গেল, যে খেলাপি হয়ে গেছে, যে তাদের কাছ থেকে কিভাবে টাকাটা উদ্ধার করা যাবে। অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক বলছেন, আর্থিক খাতের অপরাধ মানুষ খুন করার চেয়েও বড় অপরাধ, কেননা এতে গোটা একটা জাতির অধিকার থাকে। আর্থিক কাঠামো যদি এইভাবে চলতে থাকে, তাহলে তখন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। সাধারণ মানুষের জীবনে অর্থের প্রভাবটা তখন নানা কেন্দ্রিক বিপর্যয় সৃষ্টি করে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে যারা জড়িত, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। এখন আইনগত ব্যবস্থা গ্রহণ বাংলাদেশে এটা খুব সস্তা কথা হয়ে দাঁড়িয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করে পাচারের টাকা ফেরত আনার তাগিদ দিলেন এই বিশেষজ্ঞ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় 14th অবস্থানে বাংলাদেশ, বিগত 13 বছরের মধ্যে যা সর্বনিম্ন। এমনটা জানিয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, টিআইবি। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর হয়েছে 23। সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে কঙ্গো ও ইরান। টিআইবি কার্যালয়ে দুর্নীতির ধারণা সূচক 2024 উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশের স্কোর হচ্ছে 100-র মধ্যে 23, যেটা গতবারের তুলনায় 2023-এর তুলনায় 1 পয়েন্ট কম, এবং এটা গতবারের তুলনায় 2 স্টেপ নিচে নেমে গেছি আমরা, অর্থাৎ 151তম দেশ আমরা 180-দের মধ্যে, গতবার ছিলাম আমরা 149তম। এবারে স্কোর হচ্ছে নিচের দিক থেকে সর্বনিম্ন, উপরের দিক থেকে যেটা বললাম, উপরের দিক থেকে আমাদের অবস্থান 151, 23 স্কোর করে, এবং নিচের দিক থেকে 14তম নিচের দিক থেকে। এবার বইমেলার মোহনায়। জমে উঠতে শুরু করেছে অমর একুশে বইমেলা। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম। বইমেলার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মনি, কর্মদিবসে আজ বইমেলায় পাঠক দর্শক উপস্থিতি কেমন দেখছেন? একুশের আবেদন প্রজন্ম থেকে প্রজন্ম বিস্তৃত, যার জলজান্ত উদাহরণ জুলাই গণ অভ্যুত্থান। এই অভ্যুত্থানে কিন্তু আমরা দেখি যে তারুণ্যের শক্তি, ঠিক সুকান্ত ভট্টাচার্যের সেই
18 বছর বয়স কবিতার মতোই। মাহমুদ, আমরা এই মুহূর্তে আছি বাংলা একাডেমি বইমেলা প্রাঙ্গণে। তো এখানে কিন্তু আসলে আজকে হিন্দুদের একটি সনাতনী ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব মাঘী পূর্ণিমা, সে কারণে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি রয়েছে, যার কারণে বইমেলা যদি আমরা একটু দেখাতে চাই সেখানে কিন্তু প্রচুর ভিড়। এবং আজকে যারা এসেছেন তারা অধিকাংশই কিন্তু শিক্ষার্থী, যেহেতু তাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এবং যে প্রতি বছর যে বইমেলায় দৃশ্য দেখা যায় কারোর হাতে এভাবে বই থাকে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকের হাতেই বইয়ের একটি ব্যাগ রয়েছে, অনেকেই কিন্তু পছন্দের বই কিনছে। তো এই মুহূর্তে আমাদের সাথে একজন প্রকাশক রয়েছেন, আমরা তার কাছে জানতে চাইবো যে এই যে জুলাই গণঅভ্যুত্থান একটি নতুন বাংলাদেশের হাতছানি, দেশব্যাপী সংস্কার চলছে, সব মিলিয়ে আপনি তো দীর্ঘদিন ধরে শুরু থেকেই বইমেলা করছেন, এবারের অভিজ্ঞতা কেমন এবং বেচা কিনা বা রেসপন্স কেমন পাচ্ছেন? হ্যাঁ, আপনি প্রথমেই বলেছেন যে নতুন বাংলাদেশের কথা। আমাদের যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ, সত্যি সত্যি এই স্লোগানটাকে প্রতিপাদ্য বিষয় করে যেমনিভাবে বাংলা একাডেমি শুরু করেছে, আমাদের দেশের প্রতিটি নাগরিকের মধ্যেই তার একটি ছোঁয়া লেগেছে। আমি আমার জীবনে 1984 সাল থেকে এই মেলায় অংশগ্রহণ করি, কিন্তু এবারের মেলায় আমি একটি ভিন্ন মাত্রা দেখতে পেয়েছি। সেখানে কি মাত্রা, সেটা হলো আমাদের শরৎদি উদ্যানের পরিধি বেড়েছে, আমাদের স্টলের সংখ্যা বেড়েছে, এবং মানুষের যে আগমন, পাঠকের যে আগমন, সেটা আমি সত্যি বলতে পারছি না। এটি সকল বয়সের শিশু কিশোর, আমাদের গৃহিণী, শিক্ষক, প্রত্যেকটি মানুষই এখানে উপস্থিত হয়েছে। আসলে আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। আসলে এই প্রকাশক তিনি কিন্তু 1984 সাল থেকে বইমেলা করছেন এবং তার আসলে অভিজ্ঞতা অনেক, এবং তিনিও যে নতুন বাংলাদেশের হাতছানি, সেই হাতছানির কথাই বলছিলেন। আসলে এই মুহূর্তে আমরা একজন লেখকের সাথে কথা বলতে চাই, লেখকের অভিজ্ঞতা জানতে চাই যে নতুন একটি বাংলাদেশে দাঁড়িয়ে আছি, দেশব্যাপী সংস্কার চলছে, সব মিলিয়ে আপনার একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তো আসলে এবারকার মেলা আপনার কাছে কেমন লাগছে এবং কি দেখছেন আপনার বই সম্পর্কে? দেখেন, আমরা স্বভাবজাতভাবেই বাঙালি বলে আমরা যে কোনো প্রতিকূলতাকেই ওভারকাম করার চেষ্টা করি, বা শক্তি, সাহস, সামর্থ্য যতক্ষণ থাকে আমরা প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকা জাতি। প্রচুর প্রতিকূলতা আমাদেরকে স্পর্শ করেছে, ৭১, ৫২ এবং আরও অজস্র ভূমিকম্প বলেন, জলোচ্ছ্বাস বলেন, মানে আমি কোনটাকে বাদ দিব? আমাদের কিন্তু প্রতিনিয়তই প্রতিকূলতার মধ্যে দিয়েই যেতে হয়। এই প্রতিকূলতাকে ওভারকাম করে সব সময় আমরা ঘুরে দাঁড়িয়েছি। এবং বাংলাদেশে বিনির্মাণের কথা বলেন বা বাংলাদেশের ইতিহাসের কথা বলেন, সব কিছুর বাংলাদেশের মানুষের সহজাত প্রবৃত্তির কথা বলেন, ঘুরে দাঁড়ানো পজিটিভ থিঙ্কিংটাই বাঙালির সহজাত প্রবৃত্তি। তো তার সঙ্গে তাল মিলিয়েই বইমেলা চলবে যুগ যুগ ধরে, এবং বইমেলায় যারা আসে তারা সবাই শান্তিপ্রিয় মানুষ। আপনাকে অশেষ ধন্যবাদ, আপনার কাছে আসবো আরেকদিন। মাহমুদ, আসলে এই লেখিকা বলছিলেন যে এবারের যেই বইমেলার প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ, এবং তিনিও আশার আলোর কথা বলছেন। প্রতিবারের যে বইমেলা, সেই বইমেলা থেকে এবারের বইমেলা একটু ব্যতিক্রম। মাহমুদ, এই ছিল আমার কাছে আজকের বইমেলার সবশেষ পরিস্থিতি। মনির, আপনাকে ধন্যবাদ। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যার বিচার দাবিতে ফের মাঠে নেমেছেন সাংবাদিকরা। দীর্ঘ ১৩ বছরেও এই নির্মম হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এতে তারা অভিযোগ করেন, বিগত সরকার নানাভাবে ভয় ভীতি দেখিয়ে সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার কাজ ব্যাহত করেছে। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচার দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরা। এ সময় সাংবাদিক নেতারা বলেন, আগামী ২ মার্চ মামলার চার্জশিট জমা না দিলে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে। এছাড়া প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন সাংবাদিক নেতারা। আমরা ডক্টর ইউনূসের অফিসমুখী হয়ে আন্দোলন শুরু করব ইনশাআল্লাহ। এখন পর্যন্ত ১১৪ বার এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে অভিযোগ করে পতিত সরকারের অনীহাকে দায়ী করেন তারা। বর্তমান যে সরকার এসেছে ৫ আগস্টের পরে, সেই সরকার কিন্তু বলেছে তারা এই হত্যাকাণ্ডের বিচার করতে আন্তরিক। এই যে মাথা বিকিয়ে দেওয়ার যে ফ্যাসিস্টের কাছে, সেই কারণে শুধু আমাদের সাগর রুনি নয়,
দেশেরও পর্যাপ্ত ক্ষতি হয়েছে। 116 বার এই মামলাটির চার্জশিটের দাখিলের তারিখ পিছানো হয়েছে। আপনারা অবিলম্বে অন্তত চার্জশিট দেওয়ার ব্যবস্থা করুন। এই হত্যাকাণ্ডের বিচার যদি না হয় তাহলে বাংলাদেশের সংবিধানের বিচার পাওয়ার যে অধিকার রয়েছে, যে ধারা রয়েছে, সেই ধারাকে কলুষিত করা। প্রতিবাদ সমাবেশে ডিআরইউর সভাপতি আবু সালে আকন অভিযোগ করেন, আমাদের আন্দোলন সংগ্রামকে ভিন্ন খাতে প্রবাহিত করেছেন, ভিন্নভাবে উপস্থাপন করেছেন। যারা বেনিফিশিয়ারি হয়েছেন, পকেটে টাকা ভরেছেন, সরকারের গুরুত্বপূর্ণ পদে গিয়েছেন, বিদেশ গিয়ে আলিশান অবস্থায় থেকেছেন, ইনশাআল্লাহ তাদেরও বিচারের মুখোমুখি করবে এই সাংবাদিক সমাজ। অতীতে সরকারের উচ্চ মহল থেকে সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হয়েছে বলে অভিযোগ করেন বাদী পক্ষের আইনজীবী শিশির মনির। ভেস্টেড কোয়ার্টারের ইন্টারেস্ট ইমপ্লিমেন্ট করার জন্যই এই তদন্ত প্রক্রিয়াকে সঠিক আইনিভাবে পরিচালিত হতে দেওয়া হয়নি। কেন র্যাবকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল? র্যাব তো তদন্তকারী কোনো সংস্থা না, তাদের তদন্তের কোনো কার্যকারিতা নাই, তারা এক্সিকিউটিভ বডি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। খেলার খবর ক্রিকেট। ক্যালেন্ডারের পাতায় আর মাত্র 8 দিন, তারপরই পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। 8 দলের আসন্ন এই টুর্নামেন্টকে ঘিরে চলছে প্রস্তুতি। এরই মধ্যে টুর্নামেন্টে কারা ম্যাচ পরিচালনা করবেন সেটি আগেই জানিয়েছিল আইসিসি। সংস্থাটি চূড়ান্ত করেছে গ্রুপ পর্বে কোন ম্যাচে কারা থাকছেন ম্যাচ অফিসিয়াল হিসেবে। আগামী 19 ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির। সেই ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের শরফতুল্লাহ ইবনে শহীদ। উদ্বোধনী ম্যাচটিতে তার সঙ্গে ইংলিশ আম্পায়ার রিচার্ড কেটেলব্র। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে প্রস্তুত কমিশন, জানালেন ইসি সানাউল্লাহ। কারিগরি সহায়তা দেবে উন্নয়ন সহযোগীরা। 15 বছরে সংঘটিত প্রতিটি গুম খুনের বিচার হতে হবে বললেন আইন উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। গণহত্যা মামলায় সাবেক মেয়র আতিক সহ 6 জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ। নতুন সংশোধনীতে নথি সম্পত্তি জব্দের ক্ষমতা অর্জন। এবং ঢাকঢোল পেটালেও পাচারকৃত অর্থ ফেরাতে সুখবর দিতে পারছে না দুদক। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।